বন্ধুরা, একটি দেশের কথা কল্পনা করুন যা জিডিপি বৃদ্ধির হার -50% নেমে গিয়েছিল। একটি দেশ যেখানে ভয়াবহ গণহত্যায় 15% জনগণ প্রাণ হারিয়েছিল। 25 বছর পর সেই দেশটি এতটাই পরিচ্ছন্ন ও উন্নত হয়েছে যে একে এখন আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়। বন্ধুরা, এই দেশটি হলো রুয়ান্ডা। আজকের ভিডিওতে আমরা এই দেশটির মজার, দুঃখের এবং সফলতার গল্প শুনব। একদিনে আনুমানিক 20,000 মানুষ প্রাণ হারিয়েছিল এবং 100 দিনের মধ্যে অন্তত 8 লক্ষ মানুষ নিহত হয়েছে। আমাদের গল্পের শুরুটা একদম প্রথম থেকে শুরু করি। আসুন এই দেশের ভয়াবহ ইতিহাসের দিকে তাকাই। বন্ধুরা, রুয়ান্ডা হলো আফ্রিকার কেন্দ্রে অবস্থিত একটি ছোট দেশ। এটি হাজার পাহাড়ের দেশ নামেও পরিচিত, কারণ এখানে অনেক ছোট ছোট পাহাড় আছে। এটি একটি স্থলবেষ্টিত দেশ। মানচিত্র দেখলে এর উত্তরে রয়েছে উগান্ডা, পূর্বে তানজানিয়া, দক্ষিণে বুরুন্ডি এবং পশ্চিমে কঙ্গো। ঐতিহাসিকভাবে রুয়ান্ডায় 18টি ভিন্ন গোত্র ছিল। গোত্রগুলো নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিভাগ ছিল। মানুষকে হুতু ও তুৎসি এই দুই ভাগে ভাগ করা হয়েছিল, যা অনেকটা ভারতের বর্ণ ব্যবস্থার মতো, যেখানে সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিভাগ দেখা যায়। শুরুতে এই শ্রেণীবিভাগ কঠোর ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে তা দুটি পৃথক জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়। ভারতে যেমন ব্রিটিশরা শাসন করেছিল, তেমনি রুয়ান্ডায় প্রথমে জার্মানির এবং পরে বেলজিয়ামের উপনিবেশ ছিল। ভারতের মতো এখানেও বিভাজন ও শাসনের নীতি প্রয়োগ করা হয়, যেখানে হিন্দু, মুসলিম ও বিভিন্ন বর্ণের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বন্ধুরা, ভারতে ব্রিটিশদের আগমনের পরে যেমন বিভাজন তীব্রতর হয়েছিল, রুয়ান্ডায় ঔপনিবেশিক শাসনের পরে একই রকম ঘটনা ঘটেছিল। বেলজিয়াম যখন রুয়ান্ডায় জাতিগত পরিচয়পত্র চালু করে, তখন হুতু ও তুৎসি সম্প্রদায়ের মধ্যে এতটাই বিভেদ সৃষ্টি হয় যে তারা আলাদা জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হতে শুরু করে। 1932 সালে এই পরিচয়পত্র চালুর মাধ্যমে ফিজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা নির্ধারণ করেছিল কে হুতু এবং কে তুৎসি। যেমন নির্দিষ্ট নাকের আকার বা গরুর সংখ্যা দেখে মানুষকে হুতু বা তুৎসি বলে চিহ্নিত করা হতো। রুয়ান্ডায় দীর্ঘকাল ধরে জমে থাকা জাতিগত ঘৃণার ফলাফল ছিল ভয়াবহ। বিভিন্ন রাজনৈতিক নেতারা এই ঘৃণাকে আরও উস্কে দেয় এবং রেডিও রুয়ান্ডা মত প্রচার শুরু করে, হিংসাত্মক বার্তা ছড়াতে শুরু করে। 1994 সালে 6 এপ্রিল এই ঘৃণার বিস্ফোরণ ঘটে, যার ফলে ইতিহাসের এক ভয়াবহ গণহত্যার সূচনা হয়। একসময় সব কিছু চরমে পৌঁছায়। হুতু সম্প্রদায়ের প্রেসিডেন্ট জুবেলান হারিয়ারিমানা একটি বিমানে ছিলেন। সেই বিমানটি গুলি করে নামানো হয় এবং এতে বিমানে থাকা সবাই নিহত হয়। এই ঘটনার পরে হুতু চরমপন্থীরা টুটসি বিদ্রোহী গ্রুপ আর রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট আরপিএসকে দায়ী করে। অন্যদিকে আরপিএসের দাবি ছিল যে এই বিমান হামলার পেছনে হুতু চরমপন্থীরা ছিল, যারা গণহত্যার একটি অজুহাত খুঁজছিল। এটাই হয়ে ওঠে রুয়ান্ডার ভয়াবহ গণহত্যার সূচনা, যা আজ আমরা রুয়ান্ডা গণহত্যা নামে জানি। পরবর্তী 100 দিনে প্রায় 8 লাখ মানুষকে হুতু চরমপন্থীরা হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিল টুটসি, তবে অনেক হুতু মাঝারি সম্প্রদায়ের লোকও ছিল। এটা এমন এক সময় ছিল যখন প্রতিবেশীকে হত্যা করছিল, বন্ধুরা শত্রু হয়ে উঠেছিল। রুয়ান্ডার মোট জনসংখ্যা তখন ছিল 7 মিলিয়ন। প্রায় 1 মিলিয়ন মানুষ এই গণহত্যায় নিহত হয়েছিল, যা দেশের জিডিপি প্রবৃদ্ধিকে 50% পর্যন্ত নামিয়ে এনেছিল। তবে রুয়ান্ডা সম্পূর্ণ ইতিহাস হতাশার নয়। এরপর রুয়ান্ডা ঘুরে দাঁড়িয়েছিল। অসাধারণভাবে রুয়ান্ডার পুনরুদ্ধার করেছিল তাদের নিজস্ব দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং তাদের অর্থনীতি। পরবর্তী 20 বছরে গল্পটি রুয়ান্ডার অবিশ্বাস্য পুনর্জন্মের গল্প। এই গণহত্যা শেষ হয় যখন টুটসি আধিপত্যকারী বিদ্রোহী দল আরপিএস কিগালিকে পুনরুদ্ধার করে। বিদ্যমান হুতু সরকার পতিত হয় এবং আরপিএস ক্ষমতা দখল করে। নতুন সংবিধান রচিত হয়, যা সব রুয়ান্ডার নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যেখানে একজন হুতু প্রেসিডেন্ট ও একজন টুটসি ভাইস প্রেসিডেন্ট পল কাগামে ছিলেন। পরবর্তীতে 2000 সালের এপ্রিল মাসে পল কাগামে রুয়ান্ডার প্রেসিডেন্ট হন এবং তিনি এখনও প্রেসিডেন্ট পদে আছেন। পরবর্তী 20 বছরে রুয়ান্ডায় আশ্চর্যজনক উন্নতি দেখা যায়।
গড়ে প্রতি বছর 7% জিডিপি বৃদ্ধির হার থাকে। 2000 এবং 2020 সালের তুলনায় তাদের মাথাপিছু জিডিপির প্রায় 4 গুণ বৃদ্ধি পায়, আর শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ মনোযোগ দেয়। শিক্ষা খাতে বাজেটের 15% এবং স্বাস্থ্য খাতে প্রায় 8% বরাদ্দ হয়। এর ফলে সাক্ষরতার হার বড় লাফালাফি করে বেড়ে ওঠে। 1978 সালে সাক্ষরতার হার ছিল 38% এবং 2018 সালে এটি ছিল 73%। 2005 সালে গড় আয়ু ছিল 55 বছর, যা 2020 সালে 69 বছরে পৌঁছায়, যা অত্যন্ত অবিশ্বাস্য ব্যাপার। ব্যবসা করার সুবিধার দিক থেকে এত উন্নতি ঘটে যে রুয়ান্ডা বিশ্বে 29তম স্থান পায়। নিম্ন আয়ের দেশের মধ্যে রুয়ান্ডাই একমাত্র দেশ যারা শীর্ষ 30-এর মধ্যে ছিল। তাদের দাবি, এখানে ব্যবসা নিবন্ধন ও অনুমোদন পাওয়া এত সহজ যে এটি মাত্র 24 ঘন্টার ব্যাপার। 2017 সালে দুর্নীতির উপলব্ধি সূচকে রুয়ান্ডা আফ্রিকার 3য় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে ওঠে। এত দ্রুত উন্নত হয় যে রুয়ান্ডাকে আফ্রিকার সিঙ্গাপুর নামে ডাকা হয়। রুয়ান্ডা সরকার নতুন প্রযুক্তির প্রতি খুবই উদার ছিল। 2020 সালে তাদের সরকার ব্লক চেইনের জন্য একটি নির্দিষ্ট বাজেট বরাদ্দ করেছিল। সরকারের একজন মন্ত্রী বলেছেন, ব্লক চেইন আসন্ন 4র্থ শিল্প বিপ্লবের অংশ হবে। 2020 সালে রুয়ান্ডায় প্রথম ব্লক চেইন প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠিত হয়। অবাক করার বিষয়, এত বড় পরিবর্তনের পরেও আজও এটি একটি দরিদ্র দেশ। দেশটির প্রায় 90% জনগণ কৃষি খাতে নিযুক্ত। এখানে দারিদ্র্যের হার যা প্রায় 38%, বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাদের মাথাপিছু জিডিপি বাংলাদেশের মাথাপিছু জিডিপির চেয়ে অর্ধেকেরও কম। তুলনামূলকভাবে রুয়ান্ডার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা থেকে খুব বেশি নয়, কিন্তু রুয়ান্ডাতে যে পরিচ্ছন্নতা দেখা যায় তা বাংলাদেশে একেবারেই দেখা যায় না। এত পরিচ্ছন্নতা বাংলাদেশের শহরে প্রায় অসম্ভব। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে এই দেশ এত পরিচ্ছন্নতা অর্জন করলো? এই গল্পটি রুয়ান্ডার অবিশ্বাস্য উন্নতি ও পরিচ্ছন্নতা অর্জনের প্রমাণ। কিছু কিছু বিষয় খুবই সাধারণ, যেমন সরকার কোনো রাস্তা তৈরি করা, ফুটপাত নির্মাণ করা এবং সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, পৌরসভা কর্তৃক নিয়মিত সড়ক পরিষ্কার করা এবং প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা জরুরি। বাংলাদেশে বহু সরকার প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবায়নের কারণে তা সফল হয়নি। তবে 2008 সালে রুয়ান্ডায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয় এবং এই নিষেধাজ্ঞা এতটাই কার্যকরী ছিল যে সেখানে আপনি একটি প্লাস্টিকের ব্যাগও খুঁজে পাবেন না। অধিকাংশ উন্নয়নশীল দেশে সাধারণত যথেষ্ট ডাস্টবিনের অভাব রয়েছে, কিন্তু এখানে প্রচুর ডাস্টবিন রয়েছে এবং সেগুলো বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য আলাদা করে রয়েছে, যেমন কাগজ, কাঁচ, ধাতু, প্লাস্টিক এবং সাধারণ বর্জ্য। রুয়ান্ডার একটি গোপন রহস্য রয়েছে যার নাম উমুগান্ডা, যা একত্রে একটি সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য আসার মানে। এটি দীর্ঘদিন ধরে রুয়ান্ডার সাংস্কৃতিক অংশ, তবে গত কয়েক বছরে এটি একটি বাধ্যতামূলক কমিউনিটি সেবায় পরিণত হয়েছে। আগে যদি কোনো গ্রামবাসী তার বাড়ি তৈরি করতে চাইতেন, তবে পাশের গ্রামবাসীরা একত্র হয়ে তার বাড়ি তৈরি করতে সাহায্য করতেন। এটি ছিল একটি কমিউনিটি উদ্যোগ যেখানে সবাই একে অপরের জন্য কাজ করত। তাদের প্রেসিডেন্ট পল কাগামে উমুগান্ডাকে দেশ পরিষ্কার করার জন্য ব্যবহার করেন এবং তিনি ঘোষণা করেন যে এটি একটি আনুষ্ঠানিক ইভেন্ট হবে। প্রতি মাসের শেষ শনিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত দেশের প্রতিটি নাগরিক বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাট পরিষ্কার করবে অথবা প্রয়োজনীয় যে কোনো রক্ষণাবেক্ষণের কাজ করবে। এইটি সবার জন্য বাধ্যতামূলক। উমুগান্ডার গোপন রহস্য হচ্ছে এটি। এই ভিডিওর উদ্দেশ্য এই নয় যে রুয়ান্ডাকে একটি আদর্শ দেশ হিসেবে তুলে ধরা। এখানে অনেক ঘাটতি রয়েছে, যেমন তাদের প্রেসিডেন্ট শেষ নির্বাচনে 98.8% ভোট পেয়েছেন, কিন্তু দেশের অনেক মানুষ মনে করেন যে 99% ভোট পাওয়া প্রায় অসম্ভব, কেননা প্রেসিডেন্ট জনপ্রিয় হলেও এতটা জনপ্রিয় নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন যে এখানে নির্বাচনগুলো সুষ্ঠু হয় না, এখানে কোনো বাক স্বাধীনতা নেই, মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। প্রেসের স্বাধীনতা র্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে। এখানে মানুষ প্রতিবাদ করার স্বাধীনতা পায় না, সরকারের সমালোচনা করার তো অনেক দূরের কথা। তবে এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য হচ্ছে এখানে ঘটে যাওয়া ভালো বিষয়গুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং তা আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি।
তাই আমি আশা করি এই ভিডিও থেকে যে শিক্ষা তা আপনি নিজের দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।